হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু এবং আকাশবাণীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আপনাকে স্বাগত। আমাদের আজকের যিনি বিশেষজ্ঞ এসেছেন, অতিথি হিসেবে যাকে আমরা পেয়েছি আমাদের আজকের এই কিষাণ বাণী অনুষ্ঠানে, তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিই। ডক্টর সন্দীপ মজুমদার, রেশম চাষ বিশেষজ্ঞ, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে কৃষ্ণনাথ কলেজ রেশম চাষ বিভাগের অধ্যাপক। নমস্কার ডক্টর সন্দীপ মজুমদার। নমস্কার। হ্যাঁ, যে কথা যে আমাদের আজকের আলোচনার বিষয় রেশম চাষ, এবং রেশম চাষের সঙ্গে আমাদের মুর্শিদাবাদের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। মানে একে অপরের পরিপূরক বলা যায়। মানে রেশম কথাটা উল্লেখ হলেই না মুর্শিদাবাদ নামটা চলে আসে, সারা পৃথিবী বিখ্যাত। যদিও আমরা সিল্কে পাই, কিন্তু এই যে চাষটা কিভাবে হয়, যে রেশম চাষ কিভাবে হয়, কোথায় কোথায় হতে পারে, বা মানে কিভাবে রেশম চাষের যত্ন নেওয়া হয়, সেই বিষয়গুলো একটুখানি জানি। শুরুতে আপনি প্রথমেই যে কথাটা বললেন সেই সূত্র দিয়ে শুরু করি। মুর্শিদাবাদ এবং রেশম চাষ একদম ওতপ্রোতভাবে জড়িত। আজকের দিনে দাঁড়িয়েও আমরা যখন বলি মুর্শিদাবাদের শিল্প কি, সেখানে কোনো ভারী শিল্পের নাম হয়তো আমরা বলতে পারি না, কিন্তু শুরুতেই আমরা বন্ধ করে যে এখানে দুটি শিল্প রয়েছে, একটি রেশম শিল্প আর একটি ট্যুরিজম হতে পারে। আগে ছিল কাঁসা শিল্প, সোলার শিল্প ছিল, হাতি দাঁতের শিল্প ছিল, কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতায় অনেকটাই অন্যান্য শিল্পগুলি যত কমে এসেছে, কিন্তু রেশম এখনো সেই জায়গাটা ধরে রয়েছে এবং খুব মানে রেয়ার এবং আরো দামি হয়ে উঠছে, এবং সারা পৃথিবী জুড়ে এর নাম। অবশ্যই রেশম জগৎজোড়া নাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেখবেন যে বর্তমানে ট্রেন্ড যেটা বলি আমরা, যে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে ইকো ফ্রেন্ডলি হার্বাল প্রোডাক্ট, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। তো সেক্ষেত্রে মানে রেশমেরও দ্বিতীয় কোনো বিকল্প এখনো বেরোয়নি। সারা পৃথিবী জুড়ে এবং আমাদের দেশের ভিতরে সবাই এই ব্যাপারে ভীষণ রকম সচেতন হয়ে উঠেছেন, এবং রেশমের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তাহলে এই যে রেশম চাষটা মুর্শিদাবাদে আমাদের হয়। হ্যাঁ, মুর্শিদাবাদে বেশ কিছু বেল্ট রয়েছে, কিছু পয়েন্ট রয়েছে যেখানে রেশম চাষ খুব কনসেন্ট্রেটেড। মূলত 5 গ্রাম থেকে শুরু করে বীরভূমের প্রায় সাঁইথিয়া পর্যন্ত একটা বিস্তীর্ণ এলাকায় রেশম চাষ রয়েছে। এছাড়াও বিচ্ছিন্নভাবে আরও বেশ কিছু জায়গায় রয়েছে, কিন্তু মূলত এই 5 গ্রাম এলাকাটাই হচ্ছে সব থেকে বড় আমাদের রেশম চাষ অঞ্চল। আচ্ছা, এই যে রেশম চাষ হচ্ছে ওখানে, সেখানে কি শুধুমাত্র মানে গাছটাই হচ্ছে, পাতাটাই হচ্ছে, এর তো বিভিন্ন প্রক্রিয়া রয়েছে? হ্যাঁ, আমাদের আসলে রেশম চাষের মূলত 3টি ভাগ আমরা যেভাবে বলে থাকি। যে একটি হচ্ছে তুঁত গাছের মানে বাগানে জমিতে তুঁত গাছের চাষ করা, সেই পাতা দিয়ে ঘরের মধ্যে রেশম পোকা, যেটাকে আমরা পলু পোকা বলি আর কি, সেই পলু পোকাকে বড় করে তোলা, সেই পাতা খাইয়ে। এরপরে যে গুটি তৈরি করে, সেই গুটি থেকে মূলত সুতো, রেশম সুতোটাকে বার করে সেটার একটা ইন্ডাস্ট্রিয়াল পার্টটা ওইখানে চলে গেছে। তো এই রেশম চাষ বলতে আমরা মুখ্যত আমাদের এলাকাতে যেটা পরিচিত সেটা হচ্ছে যে তুঁত চাষ, যে চাষি তুঁত চাষ করবে এবং সেই পাতা দিয়ে সে পলু পোকাকেও বড় করে গুটি পর্যন্ত নিয়ে আসবে। এটা হচ্ছে অ্যাগ্রো বেসড পার্ট আর কি রেশম ইন্ডাস্ট্রির, সিল্ক ইন্ডাস্ট্রি। তাহলে সেই পাতাকে বড় করে মানে ওই পোকাগুলো সেই পাতাগুলো খাবে, খেয়ে বড় হবে, তারপরে সে গুটি তৈরি করবে এবং ওই গুটি থেকে সুতো তৈরি করা হবে। এবং মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানটাতে খুব বিখ্যাত সেই অঞ্চলগুলি, যেখানে এই রেশম সুতো থেকে বিভিন্ন রকম
ফেব্রিক তৈরি করা হয় আর কি, বস্ত্র তৈরি করা হয়, রেশম বস্ত্র। রেশম বস্ত্র। তো মুর্শিদাবাদে সেরকম জায়গা রয়েছে? ইসলামপুর, জিয়াগঞ্জ, এখানটা খুব জিয়াগঞ্জ। বিখ্যাত তারা, এবং রঘুনাথগঞ্জের পাশে জঙ্গিপুরের বেশ কিছু এলাকা জঙ্গিপুরে। রয়েছে, বেলেডাঙ্গার ভিতরের দিকটা, ওইখানটা তো প্রচুর মণিগ্রাম অঞ্চল। মণিগ্রাম অঞ্চল অনেক জায়গায় রয়েছে আর কি, যারা এই বা রেশম- খড়গ্রাম, পাঁচগ্রাম। খড়গ্রামে কাজ হয়। খড়গ্রামে মূলত কোড়া সিল্কের কাজ, যেটা মানে কোনো রং ছাড়া যে পিওর যে অরিজিনাল কালারের যে সিল্ক, সেটা খড়গ্রামে অঞ্চলেও হয়ে থাকে এই আচ্ছা, তাঁতের আচ্ছা। কাজটা। তো এই যে শীতের সময়, এই যে আমরা শীত শেষে গরমের দিকে যাচ্ছি, তো এই সময় কি রেশম চাষ হয়? কোন সময়টা রেশম চাষ শুরু হয় বা ভালো হয়? আমরা এই যদি ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে যদি বিচার করি, এখানে আমরা 5টা সিজন পাই, যেটাকে আমাদের চাষিদের ভাষায় যেটাকে বলে আমরা বন্দ। তো 5টা বন্দে এই চাষটা হয়ে থাকে। কিন্তু এছাড়াও অনেক জায়গাতে এর থেকে অনেক বেশি, 6টা, 7টা, 8টা, ইভেন 10টা পর্যন্ত বছরে সেই রেশম চাষ করা সম্ভব হয়। অনেক জায়গাতে করা হয়েও থাকে, তবে আমাদের এখানে মূলত 5টা থেকে 6টার বেশি চাষ করা হয় না। তো যখন এই এই যে শীতকালীন 5টা বা সময়টা, 6টা চাষ বলছি আমরা, হ্যাঁ, এই 5টা চাষ বলতে কি মানে একটা বছরে 5 বার রেশম 5 বার বুনতে রেশম পারে, চাষ করবে। তার মানে একটা ডিউরেশন কত? ডিউরেশন চাষির ঘরে আমরা যদি মুখ্যত আমরা যদি পলু পোকার ডিম থেকে কিনে আনা থেকে শুরু করে গুটি বিক্রি করা পর্যন্ত যদি ধরি, তাহলে এই পিরিয়ডটা 28 থেকে 30-32 দিনের মধ্যে, 30-32 দিনের মধ্যে, 1 মাস মতো একটা সময়কে আমরা ধরতে পারবো। বছরে সে 5 বার করছে, মানে 5 বার সে পুরো বিজনেসটাকে রোল করতে পারছে। তো এই 5টার মধ্যে আমরা মানে যে এই যে রেশম চাষ, তার আবার বিভিন্ন ভাগ রয়েছে, একচক্রি, দ্বিচক্রি। গুণগত মান দিক থেকে এই দ্বিচক্রি রেশম চাষটা বেশি ভালো আর কি। আচ্ছা, এই যে দ্বিচক্রি একচক্রি বলছেন, এই বিষয়গুলো একটুখানি জানবো। এটা বলি, কাকে কোনটা বছরে বলে? যদি একবার তার জীবনচক্র সম্পূর্ণ হয় প্রাকৃতিকভাবে, তাহলে সেটা হলো একচক্রি। আচ্ছা, দুবার মানে হলে ওই সেটা পোকাগুলোর? পোকাগুলি, বম্বিক্স মুড়ি আর কি, যেটা সে পোকাটার বিজ্ঞানসম্মত না। সে যদি বছরে একবার যদি জীবনচক্র সম্পূর্ণ করে, তাহলে সে একচক্রি বা ইউনিভোল্টাইন, দুবার করলে বাইভোল্টাইন, এবং পরপর যদি তার জেনারেশন চলে আসে, সেটা হবে মাল্টিভোল্টাইন বা বহুচক্রি। বহুচক্রি, আচ্ছা। তো আমাদের যে ধরনের পরিবেশ, আমাদের এখানে মূলত গ্রীষ্মপ্রধান অঞ্চলে আমরা থাকি। তো এখানকার লোকাল রেস যেটা আর কি, প্রাকৃতিকভাবে যেখানে যে রেসগুলি এই ওয়েদারকে সহ্য করতে সক্ষম, সেটা হচ্ছে আমাদের এই বহুচক্রিটা, যেটা এখানে সব থেকে পরিচিত নাম হচ্ছে তার নিস্তারি। তো নিস্তারি এখানে খুব ভালো হয়, তার রোগের আক্রমণ খুব কম, সে এখানকার ওয়েদারের সাথে একবার ফুললি অ্যাডজাস্টেড যাকে বলে। কিন্তু তারপরেও চাষিদের তো একটু প্রফিট বেশি রাখার একটা প্রয়োজনীয়তা থাকে। তো ওরা কি করে, যে শীতকালীন সময় যখন ওয়েদারে ফ্লাকচুয়েশন, মানে টেম্পারেচার ফ্লাকচুয়েশনটা অনেক কম, মূলত শীতের সময়টায়, তখন তারা এই দ্বিচক্রি মানে বাইভোল্টিনের চাষটা করে। মোটামুটি সেপ্টেম্বরের থেকে শুরু করে আপ টু ফেব্রুয়ারি লাস্ট বা মার্চের ফার্স্ট উইক পর্যন্ত, এই সময়টা ফার্স্ট বা সেকেন্ড উইক পর্যন্ত, এই সময়টায় এরা দ্বিচক্রিটাকে তুলে নেয়। এর পরেরটা যেটা করে, সেটা হচ্ছে আবার একচক্রিতে চলে আসে, কারণ ওয়েদারটা অনেকটা অ্যাডজাস্ট করতে হয়। সেই সময় দ্বিচক্রির এই গরমটা সহ্য করা মুশকিল। তো এই জন্য তারা অনেক সময় হাইব্রিড, মানে দ্বিচক্রি এবং বহুচক্রির যে হাইব্রিড শঙ্কর প্রজাতি, সেটাও করতে পারে, অথবা শুধুমাত্র বহুচক্রিটাকে নিয়েও তারা চাষ করে থাকে। আচ্ছা, এই যে যারা চাষ করছে, তারাই কি সুতোটা তৈরি করছে, নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে? এটাও মানে ব্যতিক্রম রয়েছে। এখানে আমাদের 5 গ্রামে একটি মানে কোকুন মার্কেট রয়েছে, যেখানে চাষি গিয়ে সে গুটি বিক্রি করতে পারে, সরকারি একটি অফিস আর কি, সে বাজার। সেই বাজারে গিয়ে তারা বিক্রি করছে। কখনো বা তারা একটু বেশি সুবিধা পাওয়ার আশায়, যাদের কাছে ভলিউমটা অনেক বেশি, যারা বেশি পরিমাণে উৎপাদন করছে, তারা চলে যায় কালিয়াচকে, সেখানে গিয়ে তারা গুটি বিক্রি করে। কালিয়াচক মানে মালদা চলে যাচ্ছে। আবার কি হয়, যে অনেক সময় যাদের প্রোডাকশন কম, মানে এখানে আপনি জানবেন যে মুর্শিদাবাদের পপুলেশন বেশি হয়, এখানে পার হেড যে ল্যান্ড চাষিদের, সেটা অনেক সময় কম থাকে। এবার অল্প জমিতে অল্প পরিমাণ উৎপাদন হয়। তো অনেক সময় তাদের যাওয়াটায় তারা না গিয়ে ওরা কি করে, বাড়িতেই বিভিন্ন সরকারি প্রকল্পে বা নিজের খরচে তারা কাঠঘাই নামে একটা যন্ত্র ব্যবহার করে, যার মাধ্যমে ওরা নিজেরাই ওই বুটি থেকে সুতোটাকে ছাড়িয়ে তারা সুতোটাকে বিক্রি করে। আচ্ছা, তাতে একটু তাদের পয়সারও সুযোগ সুবিধা বেশি হয়, বেশি পয়সা তারা পায়, আর তাদের তো শ্রমদান তো তারা করতেই পারে আর কি।
হ্যাঁ। তো এটা নিয়ে কেউ আচ্ছা, বেশিরভাগ এখানে চাষী- কি মানে যারা চাষ করছে তারা কি সব পুরুষ, নাকি মেয়েরাও এই চাষের সঙ্গে যুক্ত হতে এটা পারে? খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ। এই রেশম চাষকে আমরা মানে ভারতবর্ষের যে সোশিও ইকোনমিক যে ডেভেলপমেন্ট, তাতে আমরা সেরিকালচারকে একটা অন্যতম একটা টুল হিসেবে ধরি। কারণ এই পুরো সিল্ক ইন্ডাস্ট্রির মোর দ্যান 60% যে জব, সেটা অ্যালন ডান বাই দ্য উমেন। মানে মহিলাদের কন্ট্রিবিউশন এই ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি বেশি। বেশি সেটা কি কারণে? মানে বাড়ি বসে কাজ করা বাড়ি যাচ্ছে? বসে কাজ করার একটা ব্যাপার রয়েছে। আর তার থেকে এর মধ্যে অনেক কটা মানে ভাঁজ রয়েছে এই ব্যাপারটা বলতে গেলে। যদি সময় থাকে আমি বলি হ্যাঁ, ব্যাপারটা। বলুন। যে দেখুন, পুরুষ যে চাষি সে সকালবেলায় গিয়ে জমিতে চাষ করছে, ভারী কাজগুলি করে নিচ্ছে। তারপরে বাকি যে উইডিং মানে যে আগাছাকে সরানোর কাজ, সেগুলো একটু লাইট ওয়ার্কে তুলনামূলকভাবে সেটা গিয়ে মহিলারা গিয়ে সকালবেলা গিয়ে কাজটা করে নিচ্ছে। পুরুষ তারপরে গিয়ে তার নিজের মতন করে অন্য কাজে চলে যাচ্ছে, 10টা-11টা পর্যন্ত কাজ করে সে অন্য কাজে চলে যাচ্ছে। কারণ এই তুঁত চাষ, যে তুঁত বাগান, সেটা একবার মোটামুটি লাগিয়ে যত্ন করলে সে 25-30 বছর পর্যন্ত সে একই বাগানকে মেনটেন করলেই চলবে, নতুন করে বারবার করে গাছ লাগানোর দরকার নেই। গাছ লাগাতে হবে না। তাহলে পুরুষ সে ফাঁকা হয়ে গেল, সে মহিলার ওপর দায়িত্ব দিলে সে বাকি লাইট কাজগুলি করে নিয়ে সে এবার ঘর সংসার সামলাবে। সে কি করছে, সে এবার বাড়িতে এসে তার সুযোগ সুবিধা মতন সেই পাতা দিয়ে সে পোকাকে এবার খাওয়াচ্ছে, পলু পোকাকে খাওয়াচ্ছে। সে কিন্তু অন্য কাজ করেও অন্য কাজের ফাঁকেও সে এটা করতে পারছে। এমনকি তারপর শুধু গৃহস্থালি- মহিলারা করতে পারছে তা নয়, পুরুষেরাও করতে পারছে। পুরুষেরাও করতে পারছে। এবং খুব মজার বিষয়, আমরা কি করি যে বাড়িতে যখন বাবা মা বয়স্ক হয়ে যায় বা ছোট বাচ্চা থাকে, তাদেরকে দিয়ে তো খুব বেশি দায়িত্বশীল কাজগুলি করানো সম্ভব না। কিন্তু বাড়িতে তার মা বা বাবার মনিটরিং এ, তার চোখের সামনে সে বাচ্চাটাও কিন্তু কখনো তার বাড়ির সংসারের কাছে সাহায্য করছে, যা তো বাবু একটু পাতা দিয়ে, সে পাতা আর খুব মজাও পাবে, মজাও পাবে। সে একটা লাইভ একটা পুরো প্রসেসটাকে দেখছে, তার একটা প্রকৃতির সাথে একটা একাত্মতা তৈরি হচ্ছে। বাড়িতে যে অশক্ত বৃদ্ধ বাবা মা রয়েছে, তারাও এই ব্যাপারে যথাসম্ভব তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারাও যথাসম্ভব সহায়তা করছে। এই যে লেবার, যে আমরা যে ফ্যামিলি লেবারটাকে কাজে লাগানো, এটা কিন্তু সেরিকালচার খুব দারুণভাবে সম্ভব। চাষে এবং রেশম চাষে সম্ভব। এছাড়া এরপরে যে পরবর্তী পর্যায়ে যে ধরুন যে ফেব্রিক তৈরি হলো, আমরা জানি যে রেশমের যে শাড়ি, চুড়িদারের পিস, তার উপর প্রচুর এমব্রয়ডারি, সুতোর কাজ থাকে, পারে বিভিন্ন কাজ থাকে, ফেব্রিকের কাজ থাকে। এই যে ভ্যালু অ্যাডিশনের যে কাজগুলি, এগুলি কিন্তু মহিলাদের মতন এক্সপার্ট আর কেউ নেই। যে সমস্ত কাজে ধৈর্য লাগে, যে সমস্ত কাজে যত্ন লাগে, একটা মানসিকতা লাগে, সেগুলিতে কিন্তু এই রেশম চাষে সেই সব কটা রয়েছে। একটা কেয়ারিং, যখন এখানে পোকাকে যখন পাতাটা খাওয়ানো হবে, তাকে একটা মমত্ববোধ না থাকলে সে মানে পাতাটা সবাইকে সেই ইভেনলি সবাইকে ডিস্ট্রিবিউট করা, ছড়িয়ে দেওয়া, টাইম টু টাইম খেতে দেওয়া, এই কাজে পুরুষের তুলনায় কিন্তু মহিলারা অনেক বেশি সচেতন, অনেক বেশি এক্সপার্ট। এই ব্যাপারগুলি কিন্তু রয়েছে। মানে যত্নের দিক দিয়ে অনেক দিকটাও অনেকটা রয়েছে, ধৈর্যের দিকটা রয়েছে, মমত্ব রয়েছে। যখন পরবর্তী সময়ে যে ভ্যালু এডিশনের কাজ হচ্ছে, সুতোর কাজ, ফেব্রিকের কাজ, সেখানটা তো ভীষণ রকম ধৈর্যের কাজ, সেখানেও মহিলারা এগিয়ে। এটা ভীষণ একটা ভালো দিক। এবারে ধরুন একবার চাষ করলে অন্তত 25-30 বছর টানাও যাচ্ছে, এটাও একটা বিরাট ব্যাপার। অন্যান্য ক্রপের ক্ষেত্রে আমরা দেখি যে এক ফসলি জমি, 2 ফসলি জমি, 3 ফসলি জমি, সে বারবার করে জমিতে ফসল তুলছে। এখানে তো বেশিরভাগ 2 ফসলি, তাই না? একদম। আর এটা কিন্তু আচ্ছা, এবার বলুন যে একটা মানুষের 1 বিঘা জমি থাকলো, সেখানে সে তুঁত চাষ করছে, তার সংসার চলবে তো? রীতিমতো। আমি এখানে 5 গ্রামে আমার ওখানে কিছু রিসার্চের কাজ হয়, বেশ কিছু চাষি ডেকে পাঠায় তাদের সুবিধা অসুবিধার কথা বলতে। আমি ওখানে 8-10 কাঠার লোককেও দেখেছি, এবং তারা ভীষণ রকম এই মানে পেশাটার উপর কৃতজ্ঞ। তারা ওইটুকুনি জমিকে কাজে লাগিয়ে তারা জীবনে যা কিছু করেছে, রেশম চাষকে সম্বল করে করেছে, তারা ভীষণ খুশি। তাহলে আমাদের এই যে মুর্শিদাবাদে রেশম চাষ মানে কতখানি গুরুত্বপূর্ণ, যদি আমরা সারা দেশের পরিপ্রেক্ষিতে ভাবি? মানে এদের ভবিষ্যৎ, আপনি যদি তথ্য দেখেন, বিভিন্ন পরিসংখ্যান দেখেন, মুর্শিদাবাদ তো গরিব একটি জেলা, যেখানটাতে পপুলেশন অনেক বেশি। মানে গরিব বলবো না, হয়তো পিছিয়ে আছে। গরিব বলতে পার ক্যাপিটা আপনি যখন রোজগারের দিকে আসবেন সেই হিসেবে গরিব, কারণ আমাদের এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। আমি সেই হিসেবে কথাটা বললাম। রেশম কিন্তু একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, চাকরিজীবী সংখ্যা তো কম, সেদিকে একেবারেই কম। ব্যবসার ক্ষেত্রে আমাদের এখানে খুব কম। আমাদের এখানে ভারী শিল্প নেই। ট্রেডিং একমাত্র সিল্ক, কিছুটা হয়তো কাঁসা পিতল ছিল, সেটা এখন মোরাদাবাদ অনেকটাই জায়গা দখল করে নিয়েছে। আমাদের এখানে মোরাদাবাদ থেকে সাপ্লাই চলে আসছে। তো
সিল্কের দিকটাই একমাত্র খুব ভীষণ রকম এবং গুরুত্বপূর্ণ এখানে সারা পৃথিবীব্যাপী এর নাম। রয়েছে। আর এখানে আরেকটা জিনিস, যে ছোট ছোট মানে যে সংসার যেটা ছিল, একটা ফ্যামিলি পিছু যতটা জমি ছিল, বেশি পপুলেশন হওয়ার কারণে সব সেখানটাতে সেই নিউক্লিয়ার হয়ে যাচ্ছে। নিউক্লিয়ার হয়ে যাচ্ছে এবং পার হেড যে ল্যান্ড হোল্ডিং সেটা অনেকটা কমে আসছে। এখানে কিন্তু বড় রকমের কোনো চাষবাদ করে যতটা না সে করতে পারবে, কিন্তু একটা লং টার্ম সে যদি এটাকে একটা প্রাইমারি বা সেকেন্ডারি ইনকাম হিসেবে সেরিকালচারটাকে বিবেচনা করে, তাহলে সে একটু বেশি স্বচ্ছন্দভাবে তার জীবনটাকে চালাতে পারবে। এমনকি একজন চাকরিজীবী মানুষও এটা করতে পারবে। আমি অনেককে দেখেছি যারা এটা তাই না? করে থাকে। একদম সে একটা নির্দিষ্ট সময় ধরুন কাজ নির্দিষ্ট করলো সময় ধরে কাজ গিয়ে, করতে পারবে। তা কিছু বাদেও লোককে সে রোজগারটা দিতে পারবে। এবারে এই যে তুঁত আর রেশমের তফাৎটা কি? মানে এই তুঁত চাষ রেশম চাষ বলি, করতে আমাদের যা যা কিছু ইনপুট লাগে, যা যা হ্যাঁ। কিছু র মেটেরিয়াল লাগে, সেই হিসেবে বললে আমাদের বেশ কিছু জিনিস। একটা হচ্ছে আমাদের জমি লাগবে, হ্যাঁ। জমিতে আমাদের তুঁত গাছের চারা লাগাতে হবে। চারা লাগাতে হবে, এটা হলো মানে কৃষি ভিত্তিক, মানে একেবারে মানে লাগাতেই হবে আর কি। লাগাতেই হবে, কারণ ওই মানে পাতাটাই সে তো- খাবে, ও- অন্য কোনো পাতা অন্য খাবে না। কোনো কিছু খাবে না। আগে 15-16 রকমের গাছের পাতা খেত, কিন্তু দীর্ঘদিন ধরে 5000 বছর ধরে সে এক নাগাড়ে তুঁত পাতা তাকে ঘরে বসে আমরা খাইয়েছি। সুতরাং অন্য পাতা খেয়ে সে হজম কিছুটা তার কমে এসছে। সেগুলি হজম কিছুটা যদিও বা করতে পারে, সে গুটিটা ভালো তৈরি করতে পারবে, ভালো তৈরি করতে পারবে না। সেক্ষেত্রে অন্য সিল্কের পাতা- কোয়ালিটিটা হয়তো ভালো হবে গুটি না। তৈরি করতে পারবে না, দেখা যাবে সে বিভিন্ন রোগগ্রস্ত হয়ে পড়বে। তো আমরা এখন এই বোম্বিক্স মরিকে আমরা মনোফেগাস মানে একটা পাতার উপরেই নির্ভরশীল ধরি আর কি, সেটা হচ্ছে তুঁত পাতা। তুঁত পাতা হ্যাঁ, মানে একমাত্র মানে ওর উপরে নির্ভরশীল বলা হ্যাঁ, যায়। নির্ভরশীল। সেই তুঁত পাতাকে তৈরি করতে গেলে আমাদের কাটিং লাগে, বা যদি মানে স্যাপলিং যেটাকে বলি আর কি, নার্সারি, কেউ এই নার্সারি নিয়েও ব্যবসা করতে পারে কিন্তু। তো সে কাটিং লাগিয়ে স্যাপলিং তৈরি করে সে জমিতে লাগালো। জমিতে সে একবার মোটামুটি 6 মাস থেকে 8 মাসের মধ্যে গাছ তৈরি হয়ে যাবে, মানে সে এবার কমার্শিয়ালি রেয়ারিংটাকে করতে পারবে। তারপরে সে জমিটাকে যদি ন্যূনতম যত্ন মেনটেন করে, সেটা যদি চালিয়ে যায়, তাহলে 25-30 বছর সে জমি চলবে, আরামসে চলবে। আরামসে চলে। আপনি যদি মালদার দিকে যান বা ইভেন আরো একটু ভিতরের দিকে, এমনও চাষিদের জমি রয়েছে 70, 80, 90, 100 বছরের পুরনো জমি। তারা একই রকম ভাবে তাদের বাপ ঠাকুরদার আমল থেকে তারা চালিয়ে আসছে জমিটা। কি হয়, আমাদের এখানে বেশ কিছু সেই কোয়ালিটি হয়তো খারাপ হয়ে যায়, কিন্তু চলছে আর কি, আমি এটাই বলতে চাইছি। তো এরকম ভাবে তার মানে গাছের দিক থেকে অতটা আর তাকে নতুন ভাবে আবার প্ল্যানিং করে বারবার করে প্রত্যেক বছর খুঁড়ে গাছ সরিয়ে করতে হলো না। সেই পুরুষ যে চাষি বা সেই ফ্যামিলির যারা মেম্বাররা, তারা আবার অন্য কাজে ইনভলভ হতে পারে। সরকারি 100 দিনের কাজ রয়েছে, সে আরো দুটো ব্যবসার কাজ করলো, ঘরের মধ্যে সে বড়ি তৈরি করে বিক্রি করলো, যেভাবে হোক সে আরেকটা রোজগারের জায়গা এবং খুঁজে পেল। সচ্ছলভাবে সংসার চালিয়ে, হ্যাঁ, হ্যাঁ, মানে সংসারের জন্য তাকে কিন্তু কোনো রকম অসুবিধে হচ্ছে অসুবিধা না। করবে না। আরেকটা মজার জিনিস, আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের এখানে আলু চাষ বা পেঁয়াজ চাষে আপনারা দেখবেন মার্কেট ট্রেন্ডটা, এই বছর আলুর দাম অনেক উঠে গেল, পরের বছর সবাই মিলে আলু চাষ করতে শুরু করলো, মার্কেটে আলুর দাম কমে গেল। হ্যাঁ, এই যে ওঠানামা যেটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রেশমকে কিন্তু এসব স্পর্শ করেন না, কারণ একদম fixed। ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালিও এতটাই এর ডিমান্ড, আমাদের রেশমের দাম কিন্তু সবসময় ঊর্ধ্বমুখী, মানে কখনোই নিম্নগামী নয়। একদম একদম। তো এই খানিকটা আবার আমাদের মেয়েদের একটু কষ্ট হয়, সিল্কটা অনেক খানিকটা ধরা ছোঁয়ার বাইরে হয়ে যায়, মানে হতে চলেছে আর কি। আপনি এটাও একটা দেখুন, যে রেশমের যে ব্যাপারটা, হ্যাঁ। যে কোনো ধর্ম, যে কোনো জাতি, যে কোনো প্রদেশ, প্রত্যেকেরই যে সমস্ত রিচুয়াল রয়েছে, কোথাও না কোথাও সিল্ক সেখানটাতে রয়েছে। ভারতবর্ষের সংস্কৃতির সাথে এই রেশম ওতপ্রোতভাবে জড়িত। বিয়ের সময় সে বেনারসি শাড়ি পরুক অথবা লেহেঙ্গা পরুক, প্রত্যেকের স্বপ্ন একটাই, যে সেটা যেন রেশমের হয়। আচ্ছা, বেনারসির যে টেক্সচার, মানে বডিটা আর কি, সেটাও রেশমের তৈরি, তাই না? একদম। মানে ভালো রেশম না হলে ভালো প্রচুর, বেনারসি ভারতবর্ষে হবে না। প্রায় 70-80 রকমের মানে নাম করা সব রয়েছে মহিলা মহল, এই ব্যাপারে খুব পারদর্শী হবে আমার তুলনায়। পারদর্শী বা আগ্রহী, শুনতে জানতে আগ্রহী এই বিষয়টা নিয়ে। ধর্মাবরম, কত রকমের নাম রয়েছে। আর সবই রেশম, সবই রেশম, মূলত রেশম, কাঞ্চিবরমে যা সমস্ত কিছু রেশম। আচ্ছা, এই যে গুটি থেকে যখন সুতো হচ্ছে, এই পদ্ধতিটা কি চাষির ঘরেই হচ্ছে না অন্য কোথাও?
খুব কম ক্ষেত্রে কিছু কিছু চাষি কাঠঘায়ের মাধ্যমে তারা নিজের বাড়িতেই সুতোটাকে তৈরি করে নেয়, আচ্ছা। কিন্তু সেই সংখ্যাটা তুলনামূলকভাবে কম। মূলত বড় বড় ফ্যাক্টরি, যেগুলিকে আমরা রিলিং ফ্যাক্টরি বলি, বা ফিলেচারের মাধ্যমে কিছু উদ্যোগী তারা বিভিন্ন জায়গা থেকে গুটি সংগ্রহ করে তারা নিজেরা সুতোটাকে তৈরি করে। সেই সুতো আবার মানে যারা তাঁত বনে, হ্যান্ডলুম তো আমাদের মুর্শিদাবাদ সেই সিল্কে তো সুতোটা আবার তারাই কিনবে যারা তাঁত দিয়ে করবে অথবা মেশিন দিয়ে করবে, তারা আবার কিনে নেবে। তাদের রিকোয়ারমেন্ট থাকে, তাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যে সুতোর যে থিকনেস সেটাকে আমরা ডেনিয়ারে মাপি। তারা আগে থেকে ডিমান্ড তৈরি করে দেয় যে আমার এতটা পরিমাণ, আমার অমুক ডেনিয়ারের সুতো লাগবে। তো যে সুতো তৈরি করবে সেই ডেনিয়ার মেনটেন করে সেই সুতোটা তার জন্য তৈরি করে দেবে অন জব। আচ্ছা, এই যে দ্বিচক্রী, একচক্রী, বহুচক্রীর কথা আমরা শুনলাম, যখন আমরা মেয়েরা একটা শাড়ি দেখবো তখন কিভাবে বুঝবো এর ভালো মন্দটা আর কি? এটা একটু মানে শুধুমাত্র ভাষায় বোঝানো খুব মুশকিল, মানে কারণ এটা ধরার উপর অনেকটাই নির্ভর করবে। আপনি যখন শাড়িটা ধরে যে মানে ফিলটা যেটা পাবেন, তার ওজনটা, তার মধ্যে যদি সুতোর যদি রোঁয়া বেরিয়ে থাকে তাহলে আপনাকে একটু লাইট জ্বালিয়ে দেখতে হবে সেটা থেকে। আচ্ছা, এই যে সিল্ক মার্ক বলে, এই ধোঁয়া ব্যাপারটা, এটা কি জিনিস? সিল্ক মার্ক হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অন্যতম মানে ভীষণ উল্লেখযোগ্য একটি অবদান। যখন সিল্ক মার্ক থাকবে তখন আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে ওটা কিনতে পারবেন যে ওটা পিওর সিল্ক। আচ্ছা, ধোঁয়া জ্বালিয়ে, যেটা আগুন জ্বালিয়ে দেখায়, আগেকার দিনে ছিল লোকের কথার উপর বিশ্বাস না করে অনেক সময় নিজেকে দেখতে হতো। কি হলো, আগুন জ্বললে সেটা কি হবে? যদি সেটা থেকে মানে যে একটা সুতো বার করে যদি সেটা জ্বালানোর পর সেটা যদি চুলের মতন করে যদি পুড়ে যায়, তাহলে সেটা সিল্ক। আর যদি সেটা ওরকম না হয় তাহলে সেটার মধ্যে কিছু মিক্সিং আছে বা কোনো কেমিক্যাল, অনেক কিছুই হতে পারে আর কি। রেশম হচ্ছে ইংরেজি টার্ম হচ্ছে সিল্ক, কিছু ইনসেক্ট, তার ভিতরে একটা লিকুইড প্রোটিন হিসেবে থাকে, হাওয়ার সংস্পর্শে এলে সেটা যখন সুতোর আকারে বেরিয়ে আসবে সেটাকে বলবো আমরা সিল্ক, থ্রেড বা ফাইবার বা ইয়ার্ন যেটাই বলি। রেশম শিল্পের ইতিহাসে আমরা রেশম মসলিনের কথা পাই, সেইটা যদি বলেন, মানে সেইটার তো একটা বিখ্যাত মানে ইতিহাস রয়েছে আর কি, যে এমন এটা মানে মিথের পর্যায়ে রয়ে গেছে। আমরা মিথের মধ্যে যেটা পেয়েছি যে একটা আংটির মধ্যে দিয়ে নাকি শাড়ি, একদম শাড়ি গলে যায়, একটা বড় হোম লাইটের দেশলাইট বাক্সের মধ্যে নাকি 7খানা শাড়ি প্যাক করা যেত। কিন্তু আবার যিনি তৈরি করেছিলেন তার নাকি আঙুল কেটে দেওয়া হতো। এই যে এগুলি সবই মিথের পর্যায়ে, কারণ এটা নিয়ে একদম মানে লিখিত পরিচিত ইতিহাস এরকম পাওয়া যায় না। এটা মনে করা হয় যে যখন ইংল্যান্ডে যখন বস্ত্র বিপ্লব হয়েছিল তখন আমাদের দেশ তো পুরোপুরি কবজায়, তো ওরা ভেবেছিল যে ইন্ডিয়ার মার্কেট একটা বিশাল রকম ভাবে তাতে সাহায্য করবে তাদের এই বস্ত্র বিপ্লবকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য, আরো বেশি প্রফিট করার জন্য। কিন্তু দেখা গেল যে বাস্তবে তারা ভারতবাসী সেই কাপড় ছুঁয়েও দেখলো না। ওরা তখন ভীষণ রেগে গিয়ে যত পুরনো চাষি ছিল তাতে ছিল, তো ওরা খোঁজখবর করে দেখেছিল যে ইন্ডিয়ার যে ফেব্রিক সেটা এতটাই ভালো কোয়ালিটির কেউ আর অন্য কোনো কিছু পরবে না। তো ওরা কি করলো, যত অভিজ্ঞ তাঁতি ছিল তাদের নাকি বুড়ো আঙুল কেটে দিয়েছিল যাতে তারা দ্বিতীয়বার ওই তাঁতটাই যাতে চালাতে না পারে, তৈরি করতে না পারে। এবং একটা জেনারেশন যখন গ্যাপ হয়ে গেল, পরপর কয়েকটা জেনারেশন তাদের ভয়ে যখন গ্যাপ হয়ে গেল, একদল পারলো না আর একদল ভয়ে এলো না, কয়েকটা জেনারেশন, সেই টেকনোলজিও চলে গেল। এটা শুধু ইতিহাসের পাতাতেই শুধু রয়ে গেছে। তাহলে আগামীতে মুর্শিদাবাদের রেশম শিল্পের ভবিষ্যৎ যদি আমরা বলি তাহলে কি রকম দেখছেন? মুর্শিদাবাদের আমি যে সমস্ত অঞ্চলে যাই, 5 গ্রাম, তারা ভীষণ খুশি। আরো তারা প্রসপার করতে পারতো, তাদের আরো সুযোগ সুবিধা পেলে, তাদের যদি আরেকটু জমি থাকতো। তো এইটা নিয়ে যদি সরকার এগিয়ে আসে, আরো ভালো পলিসি নিয়ে, আরো বেশি সহায়তা নিয়ে, তাতে সবারই উপকার, আমাদের এই রাজ্যের উপকার, আমাদের জেলার উপকার, দেশের উপকার। কিন্তু একই সাথে আমার সাথে পরিচয় রয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু বিভিন্ন চাষি মহলের, যারা করছে তারা মানে এতটাই এগিয়ে গেছে, তারা মানে এক একটা ক্রপে তারা দেখা যাচ্ছে 80,000, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ পর্যন্ত তারা প্রফিট করে বেরিয়ে যাচ্ছে। আমাদের এখানকার আফসোস লাগে যে আমাদের মুর্শিদাবাদে সেরকম হচ্ছে। ল্যাক টেকনোলজির ব্যবহার, মার্কেটিং এর আরো বেশি সাপোর্ট, সরকারের আরো বেশি উদ্যোগী হওয়া, সেই ব্যাপারগুলিতেই মূলত মার খাচ্ছে আমাদের চাষিরা। তাহলে আমাদের যারা রেশম চাষি রয়েছেন তাদের জন্য আপনার কি বার্তা বিশেষজ্ঞ হিসেবে? আমি নিজেই তাদের সাথে কথা বলে আমি নিজেই উদ্বুদ্ধ হই। আমি যতজন রেশম চাষিকে চিনি তারা এক বাক্যে স্বীকার করে যে রেশম চাষ করেছিল বলেই তারা আজকে জীবনে সফলতার মুখ দেখেছে। তো তাদের জন্য আমার কোনো কিছু আলাদাভাবে বলার নেই, আমি তাদের কাছে আমি নিজেই কৃতজ্ঞ এবং উদ্বুদ্ধ যে আমি সাবজেক্টটা আমি পড়াই।
তাহলে আজকে আমরা এতক্ষণ কথা বললাম মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে কৃষ্ণনাথ কলেজের রেশম চাষ বিভাগের অধ্যাপক, রেশম চাষ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ মজুমদারের সঙ্গে রেশম চাষ নিয়ে। কিষাণবাণী অনুষ্ঠানে আবারও আপনাকে সমস্ত কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু, সেই সঙ্গে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম। ভালো থাকবেন। আবারও আমরা কিষাণবাণী অনুষ্ঠানে আপনাকে আমাদের আলোচনার আসরে নিশ্চয়ই পাব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, সুমনা মণ্ডল। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী ফরিদা পারভিন। সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে নামি জলে শুকালে, কি হবে আর বাঁধাল দিলে? মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে, ফল ধরে না তাতে, ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়। লালন বলে তাহার সময়, দণ্ড রয় না
দণ্ড রয় না, সময় গেলে সাধন হবে না। এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন ফরিদা পারভিন।